This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সুপার প্রাইম টাইম। আর ভোর সন্ধ্যাবেলা এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন, ঠিকই শুনছেন, নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। তাহলে রাজ্যে কি নতুন কোনো প্রকল্প আনতে চলেছেন টাটারা? যদি তাই হয় নিঃসন্দেহে রাজনীতির ময়দানে বড় খবর 26-এর নির্বাচনের আগে। বৈঠকের ডিটেইল নেব, সূত্র কি বলছে দীক্ষা? দেখো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা সানসেট টাটা গ্রুপের চেয়ারম্যান দীর্ঘ বৈঠক করেন এবং যেটা হাই প্রোফাইল বৈঠক, সেই বৈঠকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান। বলা প্রয়োজন যে টাটা গোষ্ঠী কিন্তু সিঙ্গুরের ন্যানো একটু সরে কথা বলা যাবে? কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো প্লিজ কন্টিনিউ করো। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান আজকে যে দেখা করেছেন, বলা বাহুল্য যে এটি একটি নতুন করে রাজনৈতিক তরজা নতুন করে শুরু হবে। তার কারণ আমরা জানি ন্যানো কারখানা অর্থাৎ 1 লাখি গাড়ি কার তৈরির জন্যই টাটা গোষ্ঠী কিন্তু সিঙ্গুরে জমি নিয়েছিল বাম জমানায়, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু সেখানে অনিচ্ছুক চাষিদের জমি জোর করে নিয়ে নেওয়া হচ্ছে, এই দাবি তুলে আন্দোলনে নামেন এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সেই সময় তারা বিরোধী দল হিসেবে ছিলেন এবং সেই বিরোধিতার জেরে এমনই আন্দোলন হয় যে টাটা গোষ্ঠীকে সিঙ্গুর ছেড়ে চলে যেতে হয়। ন্যানো কারখানাও তার তৈরি হয়নি, সেই জমি পড়ে থাকে দীর্ঘদিন সেই জমি। আর আজকে দেখা গেল যে হাই প্রোফাইল বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান চন্দ্রশেখরন। সেক্ষেত্রে এটাকে এই কারণেই বলা হবে যে হাই প্রোফাইল। তার কারণ প্রশ্ন হচ্ছে নতুন করে যে তাহলে কি টাটা গোষ্ঠী নতুন করে আবার বিনিয়োগ করার জন্যই আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কারণ এই বৈঠক আজকে দীর্ঘক্ষণ সময় ধরে বৈঠক হয় এবং আমরা শুধু তাই না, দেখলাম যে এআইটিসির তরফ থেকেও এই বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে সেটা বলা বাহুল্য। ফলে এখন দেখা যাক আগামী দিনে টাটা গোষ্ঠী ঠিক কি ধরনের। একদমই তাই, একদমই নজর থাকবে দীক্ষা, নজর থাকবে নিঃসন্দেহে। এই ছবি অত্যন্ত সিগনিফিকেন্ট, অন্তত 26-এর নির্বাচনের আগে চর্চা চলবে এই ছবি নিয়ে আগামী দিনে। আজকে আরো একটা বড় খবর, দেশজোড়া ধর্মঘটের সঙ্গে মিশলো রাজ্য রাজনীতির ইস্যু। বিহারে ইন্ডিয়া জোটের শক্তি দেখালেন রাহুল তেজস্বীরা, আর পাশে রইল সিপিএম, সিপিআইএমএল এর মতন রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতৃত্বরা। তবে বাংলায়, আমাদের রাজ্যে পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী ধর্মঘট ব্যর্থ করতে সক্রিয় রইল প্রশাসন। এমনকি কোথাও তৃণমূল নেতাদেরকেও রাস্তায় নামতে দেখা গেল, যাকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছে বাম ও কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ডাকে ধর্মঘট। সেই কর্মসূচিকে সামনে রেখে ভোটমুখী বিহারে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শন। সিপিএম, সিপিআই, সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। हमने महाराष्ट्र मॉडल समझ लिया है, इसीलिए वो हम नया बिहार मॉडल लाए हैं कि ये गरीबों का वोट छीनने का तरीका है। ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের নতুন পদ্ধতি বিহারে বড় ইস্যু। সেটিকে সামনে রেখে ইন্ডিয়া জোটের দলগুলি ধর্মঘটের মিছিলে যখন ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরল, ঠিক তখন ভোটার তালিকা ইস্যুতে যারা সবার আগে মুখ খুলেছিল সেই তৃণমূলকে দেখা গেল ধর্মঘটের বিরোধিতায় পূর্ণ শক্তি নিয়ে পথে নামতে। বলপ্রয়োগের পথে হাঁটল পুলিশও। জেলার পাশাপাশি বৃষ্টি ভেজা ধর্মঘটে দিনভর তেতে রইল কলকাতা। যাদবপুর, গাঙ্গুলিবাগান, কলেজ স্ট্রিট, সর্বত্র উত্তেজনার ছবি।
মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মোদির চেয়ে দিদির দরদ বেশি, নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। কেরলে সিপিএম এর সরকার বলছে ধর্মঘট করা যাবে না, আর বাংলায় এসে আপনারা কেন এখানে তাহলে ধর্মঘটের নামে 8-10 জন মিলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানাচ্ছে বাম কংগ্রেস। এসেছে পাল্টা জবাব। তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। বাংলা মুখে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে। বাম নেতাদের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বাদ বাকি যতটুকু দেখেছেন ওটা খুবই সামান্য অংশ। ওগুলো দেখিয়ে বাম তৃণমূলের যে ভেতরকার বন্ধুত্ব সেটাকে অন্তত ঢাকা দেওয়া যায়। ন্যূনতম মজুরি 600 টাকা, 26,000 টাকা ন্যূনতম বেতন। কেন্দ্রীয় শ্রম কোড বাতিল সহ 17 দফা দাবিতে এদিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল 10টি শ্রমিক সংগঠন। তাতে সার্বিক বন্ধের ছবি দেখা গিয়েছে এলডিএফ শাসিত কেরলে। ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ে। বিজেপি শাসিত ওড়িশাতেও ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ দিনভর ধর্মঘটের বাংলায় অশান্তির ছবি দেখতে পাওয়া গিয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে দিনভর অশান্তির ছবি দেখতে পাওয়া গিয়েছে। পুলিশ যদিও তৎপর ছিল, বেশ কিছু জায়গায় ধর্মঘটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আটকাতে দেখতে পাওয়া গিয়েছে, কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গিয়েছে যে স্পেসিফিক্যালি আরও একটা জায়গার কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি। সেখানে আইসি ধর্মঘটিকে চর পর্যন্ত মেরেছেন, সে ছবিও দেখতে পাওয়া গিয়েছে। সিঙ্গুরে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। মালদার চাঁচলে সেখানেও অশান্তি ছড়িয়েছে, আর বেশ কিছু জায়গায় রেল অবরোধ হয়। সব মিলিয়ে এমনটাই ছিল আজ এই ধর্মঘটের ছবি। দেশ জোড়া ধর্মঘট, বিক্ষিপ্ত অশান্তি বাংলায়। কোথাও পুলিশের সঙ্গে সংঘাত, কোথাও তৃণমূলের মুখোমুখি ধর্মঘটিরা। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে, তা তৃণমূলের সরকারের বিরুদ্ধে, এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে। সিপিএম এর কোনো ধর্মঘট হয়নি, ধর্মঘট ব্যর্থ, বাংলা ধর্মঘটের কালচার থেকে বেরিয়ে গিয়েছে। নদিয়ার কল্যাণীতে বাম কর্মীরা ব্যাংক বন্ধের চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল, বেঁধে যায় হাতাহাতি। ধর্মঘটিদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। হুগলির সিঙ্গুরে তৃণমূল কর্মীর দোকান বন্ধের চেষ্টা করেন বাম সমর্থকরা। তুমুল বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, পুলিশ গিয়ে সরিয়ে দেয় দুপক্ষকে। বীরভূমের কীর্ণাহারে সিপিএম এর মিছিল ঘিরে অশান্তি। নানুর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে মারধরের অভিযোগ ওঠে। হাওড়ার ডোমজুড়ে ধর্মঘটিরা বাস লরি থামানোর চেষ্টা করে, লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের কলেজ মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সিপিএম কর্মী সমর্থকরা। উত্তর 24 পরগনার খড়দায় রেল অবরোধ করেন সিপিএম কর্মীরা। পুলিশ তাদের সরাতে গেলে বেঁধে যায় উত্তেজনা। বীরভূমের রামপুরহাট স্টেশনেও উত্তেজনার দৃশ্য। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ধর্মঘটের উত্তাপ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বাম সমর্থককে চড় মারেন বংশীহারি থানার আইসি। ব্যাপক গোলমাল চলে, কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। মালদার চাঁচলে দোকান খোলানোর চেষ্টা করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সিপিএম নেতাকর্মীরা বাধা দিতেই শুরু হয়ে যায় অশান্তি। চ্যাংদোলা করে ধর্মঘটিদের তুলে নিয়ে যায় পুলিশ। শিলিগুড়ির নকশাল বাড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিপিএম ও তৃণমূলের কর্মীরা। শিলিগুড়ি শহরেও ধর্মঘটকে ঘিরে ব্যাপক অশান্তি। পিকেটিং এর সময় পুলিশের টুপি খুলে দৌড়ে পার্টি অফিসে ঢুকে যান সিপিএম এর এক কর্মী। তাকে ধরতে যেতেই বাধার মুখে পড়ে পুলিশ, বেঁধে যায় তুলকালা। জলপাইগুড়িতেও পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি বাধে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 37 দিন পর উদ্ধার ইসলামপুরের নির্যাতিত ওই নাবালক।
37 দিন পর উদ্ধার ইসলামপুরের নির্যাতিত ওই নাবালক। সেই ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আকরা সন্তোষপুরে কারখানার মধ্যে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল এক নাবালককে। তারপরে তার পরিবার কলকাতায় ছুটে এসেছিল, পুলিশের কাছে কাকুতি মিনতি করেছিল। আর এবার যে খবর আমরা পাচ্ছি, নিঃসন্দেহে বড় খবর, 37 দিন পর উদ্ধার ইসলামপুরের নির্যাতিত ওই নাবালক। কোথা থেকে উদ্ধার হলো? এই 37 দিন কোথায় ছিল কিছু জানা গেছে? রূপক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রূপক। এখন শুভজিৎ, এখনো পর্যন্ত কিন্তু পরিবারের লোকের কাছে স্পষ্ট নয় যে এই নাবালক কোথায় ছিল এবং কোথা থেকে এলো। তারা যেটা প্রাথমিকভাবে জানাচ্ছেন যে এই নাবালক আচমকাই হঠাৎ করে কিন্তু সন্ধ্যের পর বাড়িতে ফিরে আসে এবং সে এতদিন কোথায় ছিল সেই প্রশ্ন কিন্তু এখনো বলতে গেলে কিন্তু পরিবারের লোকও বুঝে উঠতে পারেননি, তার সঙ্গে কথাও বলতে পারেননি। কারণ এই নাবালককে দেখা মাত্রই কিন্তু তার পরিবার পরিজনের পাশাপাশি তার প্রতিবেশীরা যারা ছিলেন তারাও কিন্তু তার বাড়িতে গিয়েছেন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু বাড়িতে গিয়েছেন। সবারই কিন্তু একটাই প্রশ্ন যে এই নাবালক কোথায় ছিল। তাকে সবাই জনে জনে একটাই কথা জিজ্ঞাসা করছে, তুমি কোথায় ছিলে, কোথা থেকে এলে, কিভাবে এলে। সুতরাং এখনো কিন্তু সমস্তটা স্পষ্ট নয় যে সেই নাবালকের বাচ্চাটি কি নিজে নিজেই বাড়ি ফিরে যায়, মানে ওকে কি কেউ দিয়ে এসছে না একা একাই যায়? কলকাতার ঘটনা, 37 দিন কেটে গেল, একেবারে উত্তরবঙ্গে গেল কি করে? দেখো, এর মধ্যে যে একটা বড় রহস্য আছে তা কিন্তু মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত যা আমরা ইনফরমেশন পাচ্ছি তাতে কিন্তু পরিবারের লোক যেমনটা বলছেন যে সেই নাবালক কিন্তু একাই ফিরে এসেছে। তবে এখনো সবটা কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট নয়, সবটাই কিন্তু জানা যাবে হয়তো সময়ের অপেক্ষা। শুভজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে ওই ছবিটা নিশ্চয়ই মনে আছে, গোটা বাংলা দেখে শিউরে উঠেছিল। আকরা সন্তোষপুরের ছবি, কারখানায় উল্টে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হচ্ছিল এক নাবালককে। 37 দিন পর উদ্ধার ইসলামপুরের ওই নাবালক। পরিবার দাবি করছে সে নিজেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু মাঝের এই 37 দিন কোথায় ছিল? কলকাতা থেকে কি করে গেল উত্তরবঙ্গে? একাধিক প্রশ্ন উঠছে। পরিবার এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, ওই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কিন্তু এই 37 দিন কোথায় ছিল, কে নিয়ে গেছে? রবীন্দ্রনগর থেকে উত্তরবঙ্গ দিনাজপুর, চারটিখানি কথা নয়, কি করে গেছে? এই একাধিক প্রশ্ন কিন্তু এখনো উঠছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যার মা বারবার বলছিল, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছিল যে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। এমনকি তারা কলকাতায় চলে এসেছিলেন ওই হতদরিদ্র পরিবার। বারবার তারা একটাই আবেদন করেছিলেন প্রশাসনের কাছে, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, খুঁজে দিন আমার ছেলে কোথায় আছে। অবশেষে তাদের মুখে হাসি ফুটেছে, এটা অনুমান করা যেতেই পারে। কিন্তু 37 দিন, 1 মাস 7 দিন, এতগুলো দিন ওই বাচ্চাটা কোথায় ছিল? ওই নাবালক কোথায় ছিল? কি খেয়েছে? কার কাছে ছিল? কি করে পৌঁছে গেল দিনাজপুরে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে, যদিও এখনো পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এমনকি পরিবার এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি। ফিরে তো আসলো স্যার, এই 1 ঘন্টা মতন হলো। ও তো বললো আমরা ট্রেনে আসছি, আমি কি করে আসছি এখনো বোঝা যায়নি ছেলেটাকে, কিভাবে আসলো কিভাবে না আসলো। ও বলে বললাম এই বলঞ্চা তিস্তা থেকে হাঁটে আসছিল, একটা টোটোলা উঠে আনলো। কলকাতা থেকে কিভাবে পালালো কিছু জানতে পারলেন? না, ওটা এখনো কোনো জানা জানে, খালি এটা জানে যে আগ্রা কোন জায়গার নামে স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি কি মানু নামে কি ছেলেটা, ওর নাম বলতে পারছে, খালি যে একটা মানু নামে ছেলে নিয়ে রাখছিল, আটকা রাখা ছিল, ঘরে কাজ করার ছিল, ওইটাই উনি বলছে। খালি এমনি ভালো আছে, কথা হালকা বলতে পারছে। হ্যাঁ পারছে, হ্যাঁ ফিরে পেলো, হ্যাঁ ফিরে পেয়েছে। হ্যাঁ খুব ভালো আনন্দ। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 37 দিন পর উদ্ধার ইসলামপুরের নির্যাতিত ওই নাবালক। আকরা সন্তোষপুরের যে নাবালককে কারখানার মধ্যে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল, যে ছবি দেখে গোটা বাংলা শিউরে উঠেছিল, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখাচ্ছি আজকের ছবি, ওই বাচ্চাটি অবশেষে তার বাড়িতে পৌঁছেছে।
এই 37 দিন 1 মাস 7 দিন কোথায় ছিল, কি খেয়েছে, কিভাবে পৌঁছলো কলকাতা থেকে দিনাজপুরে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। যদি আমরা দেখেছিলাম মূল অভিযুক্ত শাহেন শাহ, তাকে গ্রেফতার করেছিল পুলিশ, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আদালত থেকে বেরোনোর পর ক্যামেরার সামনে যেটুকু সে মুখ খুলেছিল তারা জানিয়েছিল সে নির্দোষ। ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে এখনো পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি, হয়তো হবে। পরিবারের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। এর নেপথ্যে কি কোনো রহস্য আছে, এই প্রশ্ন কিন্তু অনেকে ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিম্নচাপ সরছে না, বৃষ্টিও থামছে না, এখনো গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ। টানা বৃষ্টিতে বন্যার একটা আশঙ্কা বাড়ছেই দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে আজকেও দিনভর বৃষ্টি হয়েছে, কলকাতা হোক বা জেলায়। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, এই বৃষ্টি থামবে কবে, বা বৃষ্টি হলে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো শুভজিৎ, এইমাত্র যে আপডেট দেখছিলাম তাতে দেখা যাচ্ছে এখনও নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেই রয়েছে। ফলে আজকে রাতের দিকে এবং কাল সকালেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই রাতের মধ্যে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। কালকের পর বৃষ্টি, মানে কালকে একটু বেলার পর বৃষ্টি হয়তো কমতে পারে, আবহাওয়ার উন্নতির একটা আশা করা যায়। 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টি একটু কম হতে পারে এই আশা দেখা যাচ্ছে, তবে 14-15 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। এই মুহূর্তে যা পূর্বাভাস তাতে মূলত বেশ কিছু জায়গা, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং তোমার ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে পরিস্থিতি খারাপ হওয়ার দিকে। তবে এখানে ডিভিসির জল পৌঁছয় না, কিন্তু এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে বেশ অনেকটা মেঘ রয়েছে। যদি ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে দামোদর এবং মুন্ডেশ্বরী লাগোয়া যে অঞ্চল হাওড়া হুগলি, সেখানে পরিস্থিতি খারাপ হতে পারে। কারণ ইতিমধ্যে দামোদর এবং মুন্ডেশ্বরী দুই নদীতেই জলস্তর অনেকটা বেড়েছে এবং অনেক জায়গায় বাঁধ ভাঙা রয়েছে। ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ যদি বাড়ায় সেক্ষেত্রে পরিস্থিতি অনেক জায়গাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খারাপ হতে পারে। শুভজিৎ, নজর থাকবে কমলেশ, নজর থাকবে, নজর রাখবো। ফিরে এলাম ব্রেকের পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভাদোদারায় ভয়াবহ সেতু বিপর্যয়। নিঃসন্দেহে বড় খবর, ভাদোদারা আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা। সেতু ভেঙে নদীতে পড়ল পর পর 5টি গাড়ি। ছবি দেখুন, ভয়ঙ্কর ছবি। মহিসাগর নদীতে গাড়ি পড়ে বিপত্তি, মৃত্যু হয়েছে 12 জনের। উদ্ধার কাজে প্রশাসন। ফিরে এলাম ব্রেকের পর, আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ত্বক বিভাগের বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কাঞ্চন মল্লিক কেন গেছিলেন, কি কারণে, কি ধরনের দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ? পাশাপাশি এটাও জানতে চাইব, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি কোনো রকম ভাবে কোথাও অফিসিয়ালি অভিযোগ জানিয়েছে এখনো পর্যন্ত? স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান তিনি আউটডোরে আজকে রোগীদেরকে দেখছিলেন, তার আউটডোর ছিল এবং সেখানে কাঞ্চন মল্লিক, তার স্ত্রী স্বস্তিক এসেছিলেন, তার শাশুড়ি শ্রীময়ী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, এবং ট্রপিক্যাল মেডিসিনে ডক্টর মেহবুবার রহমান তিনি দেখছিলেন একজন রোগীকে। যারা এসটিএমে যারা চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে একজন শিশুকে তারা দেখছিলেন, ওই ডক্টর দেখছিলেন। এবং সেই সময় কাঞ্চন মল্লিক তৃণমূল বিধায়ক, তিনি এসে দাবি করেন যে তার শাশুড়িকে দেখে দিতে হবে। চিকিৎসকের বক্তব্য ছিল যে এই রোগীকে দেখেই আপনার শাশুড়িকে আমি দেখে দেব, কিন্তু সে কথা কাঞ্চন মল্লিক শোনেননি। কাঞ্চন মল্লিকের বক্তব্য ছিল যে এখনই দেখতে হবে, তৎক্ষণাৎ দেখতে হবে। এবং সেই জায়গার থেকেই বাদানুবাদের সূত্রপাত, এবং সেখান থেকেই তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসক মেহবুবার রহমানকে হুমকি দেন, তার রেজিস্ট্রেশন কেড়ে নেবেন, এই ধরনের হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন এখানকার সিনিয়র রেসিডেন্টরা, অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা। শুধু তাই নয়, সেই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী রোগীর পরিজনরা ছিলেন তাদের বক্তব্য আমরা পেয়েছি, তারাও কিন্তু তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককেই এই ঘটনার জন্য দায়ী করছেন। এমন সৌরভ, সঙ্গে থাকো, ঠিক কি অভিযোগ একবার শুনি, সঙ্গে থাকো।
আমার দুর্ব্যবহার কিছু ছিল না, এটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে, আমি জানিয়েছি আমার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। তো কি আপনার তরফ থেকে কি কোনো অসম্মান করার মতো কিছু হয়েছিল? না, আমি তো সেটা বুঝিনি। ওনারা একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এই দেন, হ্যাঁ প্রেশারে ওষুধ দেন, এই প্রেশারটা দেখুন, তাড়াতাড়ি প্রেশারটা দেখুন, তারপরে এই যে একটা ডায়াবেটিসের ওষুধ চলছিল সেটা রিপোর্ট দেখার আগে উনি বলছেন ওটা চলবেন কি চলবে না, সেখানে আমি উত্তর দিতে গিয়ে একটু দেরি হয়েছে, আমাকে তো পেশেন্টটাকে দেখতে হবে। তখন উনি রেগে গেছেন কোনোভাবে, আমি নাকি ডাক্তারের মতো বিহেভ করিনি। একজন রোগীকে দেখছিলেন, সেই রোগীকে দেখা থামিয়ে তো আরেকজনকে কখনো দেখা সম্ভব নয়, সুতরাং সেইটুকুনি স্যার বলেছিলেন যে আপনি তো একজনকে দেখছি। তখন যে রোগীরা ছিলেন তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন এবং সেটা এক প্রকার তারাই এই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে তারাই এক প্রকার বাইরে যেতে বলেন এবং তারাই এক প্রকার বাইরে করে দেন। তারা এমনভাবে তারাই আমাদেরকে জানিয়েছেন যে এরা এসে অত্যন্ত দুর্ব্যবহার এবং অত্যন্ত দুর্বিনীত আচরণ করছিলেন। এই যে ঔদ্ধত্য এবং এই জিনিসটার আমরা সব থেকে আগে এই জিনিসটা নিরসন চাইছি। সৌরভের কাছে আবারও যেমন, সৌরভ এখনো পর্যন্ত কোথাও অফিসিয়ালি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, হেনস্থার শিকার হওয়া টপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমান তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন এবং এখানকার যিনি ডিরেক্টর রয়েছেন ডক্টর শুভাশিস কমল গুহ তিনি জানিয়েছেন যে অভিযোগ তিনি পেয়েছেন তার ভিত্তিতে স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ করবে। শুধু তাই নয়, যেটা বলছিলাম তোমাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার ক্ষেত্রে তিলোত্তমা আন্দোলনের পর জুনিয়র চিকিৎসকদের সংগঠন গড়ে উঠেছে শশী পাঁজার নেতৃত্বে, WBJDA, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের সদস্যরাও বলছেন যে তাদের দলের বিধায়ক কাঞ্চন মল্লিক ভুল করেছেন, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বেশ নজর থাকবে কাঞ্চন মল্লিক, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন শোনাই একবার। আমার স্ত্রী সেখানে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এই মেটফরমিন ট্যাবলেটটা কি চলবে না বন্ধ করে দেবো? তাতে উনি হঠাৎ রিয়াক্ট করে বলে, না আপনি কি MBBS ডাক্তার? তাহলে আসুন, আপনি এখানে বসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন লিখে নিন, যে বুঝে নিন। স্যার আপনি একদম রুড বিহেভ করছেন কেন? আমি একটা পেশেন্ট জিজ্ঞেস করতে পারবে না যে এই ওষুধটা চলবে না বন্ধ হবে? না আপনি কেন ওরকম ভাবে? আমি বললাম কি বললাম? আমি তো বললাম যে এটা কেন চলবে কি বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করার। তাতে উনি হাউ হাউ করে চিৎকার করে উঠলেন। স্বাভাবিকভাবেই আমার খারাপ লেগেছে, সেটা আমি বললাম এ কিভাবে কথা বলছেন, এভাবে কেন কথা বলছেন? তা তখন উনি বলছেন যে হ্যাঁ আপনি আগে সুগার টেস্ট না করলে। আমি বললাম সেটাই তো প্রথমে বলতে পারতেন, আমি তো শুধু জিজ্ঞেস করেছি, তা স্বাভাবিকভাবেই তো এইটা তো আমি জিজ্ঞেস করতে পারি না? না আমি 2000 পেশেন্ট দেখি। আমি বললাম সেটা তো ডিউটি, OPD খোলা রয়েছে, সেই জন্যই তো আপনি তো সবাইকেই দেখবেন। আর আমি তো আলাদা করে কোনো এক্সট্রা ফেসিলিটি চাইতে যাইনি, আমি তো OPD-তে একটা কার্ড করিয়ে নর্মালি দেখাতে গেছি। তাতে এই ব্যবহার, চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং তারপর এবং এইটাই হয়। এই আমি শুনলাম উনি নাকি বলছেন না আমি নাকি হাতাহাতি, তাই কিচ্ছু হয়নি। একজন জনপ্রতিনিধি হয়ে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের তীব্র নিন্দা করছি, মন্তব্য শশী পাঁজার। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে, এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন। তার তীব্র খণ্ডন করি, আমরা নিন্দা করি। আর এবার প্রতিবেদনে আপনাদেরকে একটা ছবি দেখাবো, কিন্তু ছবি সম্পর্কে একটু জানিয়ে রাখি। এই ছবি মধ্যযুগের বাংলার ছবি নয়, এই ছবি 2025-এর ছবি। দেখলে আপনি পালকির যুগ বা তারও আগে হয়তো ডুলির যুগে ফিরে যেতে পারেন। নারায়ণগড়ের ছবি। নারায়ণগড়ের মানুষ জানেন না বাড়ি থেকে হাসপাতালে তারা কোন পথে যাবেন আর কোন পথেই বা ফিরবেন। ডিটেল দেখুন প্রতিবেদনে। হতশ্রী দশা পথশ্রীর। বৃষ্টিতে রাস্তা বেহাল, ঢোকে না অ্যাম্বুলেন্স, বাঁশের ডোলিতে অসুস্থ রোগী। এই ভয়ানক ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের শানদেউলি গ্রামের। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে নিয়ে চরম সমস্যায় পরিবার। বাধ্য হয়ে একটা বাঁশের দুদিক থেকে দড়ি ঝুলিয়ে সেই বাঁশের দুদিকে কাঁধে করে রোগীকে চাপিয়ে গ্রামের বেহাল রাস্তা ধরে নিয়ে গেলেন
আত্মীয় পরিজনরা। এরপর মেন রোড থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। দড়ি শিকার দিয়ে ঝড়াই বসিয়ে নিয়ে আসা, অসুস্থ হয়ে গেছে, কি করে নিয়ে আসবো? আমাদের সব জায়গায় বলার পরেও আমাদের রাস্তা ঠিক করছে না, এক হাঁটু করে কাদা, কি করে অ্যাম্বুলেন্স? রাস্তা প্রচুর খারাপ, আমরা বেরোতে বাজারেও যেতে পারি না, আর কোনো কিছুই মানে প্রচুর অসুবিধা, প্রচুর কাদু। বাইকটাই অনেক দূর থেকে রাখতে হয়। অনেকে জানিয়েছি, অনেক জায়গায় দরখাস্তও দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই বলছে হবে, দেখছি ব্যাপারটা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামে ঢোকার মুখে রাস্তার বেহাল অবস্থা। 4 চাকার গাড়ি তো দূরের কথা, হাঁটাই দায়। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, তাতে জল জমে আছে। 15 বছর ধরে রাস্তাটা খারাপ, চলতে যেতে পারিনি, কাদে চলতেও পারিনি, যেটি পা স্লিপ খাই যারা পড়ে যায়নি। বেহাল রাস্তার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পথশ্রীর আওতায় যে বিভিন্ন গ্রামে অঞ্চলে যে রাস্তাগুলো হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাস্তার টেন্ডার হয়ে গেছে, তার টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে এবং সেই টাকা উঠে গেছে, কিন্তু রাস্তা তৈরি হয়। সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা, পঞ্চায়েতরা, অঞ্চল প্রধানরা আত্মসাৎ করে নিয়েছে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, জল জীবন মিশনের কাজের জন্য রাস্তা খারাপ হয়েছে। রাস্তাটা অ্যাকচুয়ালি মোরামের কাজ আগে করা হয়েছিল, কিছুটা বাকি রয়ে গেছে, মোরাম ছিল ওটাতে। পরবর্তী ক্ষেত্রে জল জীবনের কাজ হওয়ার ফলে রাস্তাটি নষ্ট হয়েছে। এর আগে নারায়ণগড়ে রাস্তার কাদায় আটকে পড়েন গাড়িতে থাকা প্রসব যন্ত্রণায় কাতরানো এক প্রসূতি। গাড়িতেই সন্তান প্রসব করান আশা কর্মী। আর এবার বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে হলো অসুস্থ রোগীকে। জলের আরেক নাম জীবন, আর জল জীবন মিশনের কাজ করতে গিয়ে যদি জীবনটাই চলে যায়। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ডিভিসির ছাড়া জল নয়, বর্ষার বৃষ্টি এবং রাজ্যের ছাড়া জলেই একেবারে জলমগ্ন একাধিক এলাকা, বন্যা পরিস্থিতি কোথাও কোথাও। আমরা যদি একটু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাংশের দিকে নজর রাখি, সেখানে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন, প্লাবিত হয়েছে, ফুসছে। দ্বারকেশ্বর, কংসাবতী সহ একাধিক নদ নদী, তাতে ঘাটাল সহ একাধিক জায়গা জলমগ্ন হয়েছে। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির ছবিগুলো দেখুন। নিম্নচাপ সরছে না, বৃষ্টিও থামছে না। এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ। টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের আরও 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। জুন মাসেই দেখা গিয়েছে ডিভিসি ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই ছবি জুলাইয়ে। গত বছর কংসাবতীর জলে প্লাবিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভা সহ বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ি ডুবে গিয়েছিল জলের তলায়, এমনকি বহু পাকা বাড়িও জলের তোড়ে ভেসে যায়। এবছর আতঙ্কের প্রহর গুনছেন পাঁশকুড়াবাসী। মুকুটমণিপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কাঁসাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। নদীবাঁধগুলোতে নজরদারি চালাচ্ছে সেচ দফতর। পুরসভা কন্ট্রোল রুম খুলেছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের জনজীবন। একাধিক নদীর জলস্তর বেড়েছে। গোপীবল্লভপুরে ডুলুং নদীর ওপর বরামরা সেতু জলের তলায়, ফলে রগড়া, লোধাশুলি রুটে যাতায়াতের সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চিল্কিগড়ের কজওয়ে জলমগ্ন। অন্যদিকে তারাফেনী, ভৈরবাকি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নদীতে জল বেড়ে গেছে, কালভার্টের মধ্যে জল যাচ্ছে। ঝাড়গ্রামের সাথে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই বিপদসীমা বৃষ্টিকালে। আবার নতুন করে প্লাবিত হচ্ছে ঘাটাল পুরো এলাকা। প্রবল বৃষ্টিতে শিলাপতি নদীর জলস্তর বাড়ছে। ইতিমধ্যেই ঘাটাল পুরো এলাকা 13টি ওয়ার্ড জলমগ্ন। ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, বিঘার পর বিঘা জমি। নৌকো ডিঙিতে যাতায়াত করছেন বাসিন্দারা। চলতি বছরেই এই নিয়ে 3 বার প্লাবিত হলো ঘাটাল। বন্যার জল পেরাচ্ছে, জুতো হাটে বাজার যেতে হবে, এই নিয়ে এখনো পর্যন্ত 3 বার বন্যা। সবচেয়ে বেশি সমস্যা ছেলেমেয়েরা যে পড়ছে, তাদের বেশি সমস্যা। জলের স্তর যদি আরেকটু বাড়ে বা সেই জায়গায় যায়, তাহলে মানুষকে রেস্কিউ করা বা পশু প্রাণীদের রেস্কিউ করা, আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি। সেই রেস্কিউ সেন্টারে আমরা নিয়ে যাব। টানা 2 দিনের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সহ বিস্তীর্ণ এলাকা। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। ভোগান্তিতে রেল শহরের বাসিন্দারা। বড় নালা, পাশে আর পাশে যদি বাচ্চা কেউ যদি অজানা লোক আসে, তাদের সাথে গাড্ডায় পড়বে। আমাদেরও ভয় লাগে জলটা।
সারা বছর কি একই অবস্থা, মানে বৃষ্টি হলে? বৃষ্টির সময়টা গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি, জলস্তর বাড়ছে বাঁকুড়ার সবকটি নদীতে। জলে ডুবে রয়েছে দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতু, ফুসছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী সহ সবকটি নদ নদী। জলস্তর বেড়ে যাওয়ায় জলের তলায় সেতু, সমস্যায় পড়েছে নদীর অন্য প্রান্তে থাকা গ্রামের বাসিন্দারা। অনেকটা জল উঠে গেছে, বন্ধ আছে ওখানে। গ্রামগুলো এই আশেপাশে গ্রামগুলো ডুবে যায়, প্রচুর অসুবিধা হচ্ছে এবং যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দুশ্চিন্তা বাড়াতে পারে ডিভিসির ছাড়া জল। একমাত্র আসার খবর বৃহস্পতিবার আর ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি বাদলা হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কথা বললে কি বাংলাদেশি? দিল্লি, মহারাষ্ট্রের পর এবার ওড়িশা। বাংলায় কথা বলায় বাঙালিকে বাংলাদেশি ভেবে আটক করার অভিযোগ। এদিকে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করলো দিল্লি থেকে পুশব্যাক হওয়া 6 শ্রমিকের পরিবার। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে পুশব্যাক, জোর বিতর্ক বঙ্গ রাজনীতিতে। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, দাগিয়ে দিয়ে দেশের লোককেই পুশব্যাক। মহারাষ্ট্র থেকে দিল্লি, ওড়িশা, একাধিক রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। কোথাও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ, কোথাও আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখার অভিযোগ। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সমাজ মাধ্যমে দাবি, নদিয়ার 23 জন শ্রমিককে ঝাড়সুগুদায় বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। অবিলম্বে বাংলার শ্রমিকদের ছাড়তে ওড়িশা পুলিশে ডিজিকে অনুরোধ জানিয়েছেন তিনি। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই। কিন্তু বীরভূমের মুরারাইয়ের আরও 2 পরিবার, তাদের কি হবে? সূত্রের খবর, দিল্লির রোহিণীর KN কার্জু থানার একটি বস্তিতে এরা থাকতেন। সেখানে ছোটোখাটো ব্যবসা করে তাদের কোনো রকমে পেট চলত। পরিজনদের দাবি, আচমকাই এক শিশুসহ 2 পরিবারের 6 সদস্যকে 17 জুন তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তার কয়েকদিন পর 26শে জুন ওই 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই পরিবারে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল বীরভূমের 2টি পরিবার। পরিবারের তরফে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তাদের ফেরানোর নির্দেশ দিক আদালত। এই মর্মে আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। ওড়িশা নিয়েও একই ধরনের মামলা হয়েছে। 2 মামলার একসঙ্গে শুনানি হবে, জানিয়ে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে 18 জুলাই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এখন ওনাকে একটু সাবধান হতে হবে, কারণ ওনারই ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য সরকার আছে বাংলার বাইরে, উড়িষ্যা ইত্যাদি, তাদের বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেন বাংলায় তাহলে কিছু না বলার চেষ্টা করেন, তাদের যদি সেইটা নীতি হয়। এই সামগ্রিক যে বিড়ম্বনাটা বাংলার বা বাঙালিদের পড়তে হচ্ছে, তার জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ভুয়ো শংসাপত্র তৈরি করা, ভুয়ো ডকুমেন্টস তৈরি করা, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা বড় ভূমিকা পালন করেছেন। অনুপ্রবেশকারীরা, বিশেষত বাংলাদেশিরা, রোহিঙ্গারা, তারা ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছেন তৃণমূল কংগ্রেসের বদন্যতায়। এর থেকেই বোঝা যাচ্ছে 18 জুলাই মোদির বঙ্গ সফর ও 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে রাজনীতির অনেকটা অংশ জুড়ে থাকবে এই পুশব্যাক বিতর্ক। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা।